আসসালামু আলাইকুম, ইসিসি 25 ওয়েলকাম টু আর ওয়ান শট এমসিকিউ ক্লাস। প্রথমেই বলি যে এই ক্লাসটি কাদের জন্য। আসলে এই ক্লাসে আমি যেহেতু বেসিক থেকে আলোচনা করছি, তো যারা এতদিন বায়োলজিতে ফাঁকিবাজি করছো আসলে তারা ক্লাসটি করে উপকৃত হওয়া। আর হয়তো যারা চ্যাপ্টারটি আগে করছো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করা হয়নি, আশা করি তারাও উপকৃত হওয়া। কারণ যেহেতু বোর্ড পরীক্ষায় হয় কি হয়, টপিক রিপিট হয়, নয়তো ভাই হুবহু কখনো কোশ্চেনটাই রিপিট হয়। তো ঠিক আছে ভাই, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে বলছে যে কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞান ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আমাদের বইয়ে দুইটা কথা বলা আছে। যে উনি প্রথমে শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দেয়, প্রাণী শ্রেণীবিন্যাস করে এক, শ্রেণীবিন্যাস করে দুই, উনি দ্বিপদ নামকরণ আবিষ্কার করে। তো ভাই দেখো এখানে কি আছে, ক্যারোলাস লিনিয়াস এর কোন ক্ষেত্রে অবদান বেশি। অবশ্যই এখানে কি হবে, শ্রেণীতত্ত্ব। হ্যাঁ, পরের কোশ্চেনে আসি। কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে ইন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়। আসলে আমাদের বইয়ে কর্ডেট প্রাণীদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এদের স্নায়ুরোগীয় এক, স্নায়ুরোগীয় ফাঁপা, গোলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। আমার একটু লেখা খারাপ, একটু কনসিডার করি। হ্যাঁ, গোলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। তারপর পাইপচ্ছদ লেজ থাকে। এদের এন্ডোস্টাইল, থাইরয়েডে পরিণত হয়। তা এন্ডোস্টাইল কি? এন্ডোস্টাইল আসলে গলবিল আছে, গলবিলের নিচে যে অংশটা থেকে ওকে এন্ডোস্টাইল বলে। ধরো এটা কোনো কর্ডেট প্রাণী, কর্ডেট প্রাণীর এটুকু হলো গলবিলীয় ফুলকারন্ধ্র। এই গলবিলীয় ফুলকারন্ধ্রের ঠিক একদম নিচে, ঠিক একদম নিচেই এই জায়গাটাকে বলা হয় এন্ডোস্টাইল। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখানে তো দেখো কি আছে, কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়। এখনই বললাম কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়, থাইরয়েড। অবশ্যই হবে এখানে থাইরয়েড। ঠিক আছে। ওরিও ক্লিভেজ কোন পর্বের প্রাণীতে দেখা যায়। ওরিও ক্লিভেজ, আমাদের বইয়ে ক্লিভেজ নিয়ে কিছু পড়াশোনা আছে। ক্লিভেজ, ক্লিভেজের ক্ষেত্রে যেটা ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডাদের, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা বা পোকামাকড়, মাছি। তারপর আছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কোথায়? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কর্ডেটদের। তারপর আছে আমাদের সর্বিল ক্লিভেজ। সর্বিল ক্লিভেজ আমরা পাই ভাই অ্যানেলিডা প্লাস মলাস্কাতে। তো এখানে কি বলছে ভাই, এখানে বলছে ওরিও ক্লিভেজ। ওরিও ক্লিভেজ কি? ওরিও ক্লিভেজ অবশ্যই আর্থ্রোপোডাতে। হ্যাঁ, নিচের কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়। প্রতীপ রূপান্তর, প্রতীপ রূপান্তর ভাই দেখা যায় প্রধানত ইউরোকর্ডাটাতে। ইউরোকর্ডাটার একটা বৈশিষ্ট্য হলো প্রথমেই আছে এদের প্রতীপ রূপান্তর দেখা যায়। তারপর এদের টিউনিক আবরণ থাকে। টিউনিক আবরণ থাকে পুরা। এই দুটা কিসের বৈশিষ্ট্য ভাই? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা কি আমরা জানি, ভার্টিব্রাটা, সরি, আমরা জানি কর্ডেট, কর্ডেট যেটা ফাইলাম বা পর্ব আছে, ওই কর্ডেট বা ফাইলাম পর্ব তিন ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা,
সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এগুলোকে সুপার ক্লাস বলে। এই সুপার ক্লাসগুলোর একটা হলো ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের প্রদীপ রূপান্তর দেখা যায় এবং টিউনিক আবরণ থাকে। এখানে কি প্রদীপ রূপান্তর তাহলে কোথায় দেখা যায়? অবশ্যই ইউরোকর্ডাটা, কিন্তু ইউরোকর্ডাটা কি আছে? ইউরোকর্ডাটা নাই। ইউরোকর্ডাটার একটা উদাহরণ হলো, একটা উদাহরণই মনে রাখা লাগে আপাতত, এসিডেসিয়া। এসিডেসিয়া সবসময় মনে রাখবা, মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, যে ইউরোকর্ডাটের উদাহরণ কি? ইউরোকর্ডাটের উদাহরণ হলো এসিডেসিয়া। সুতরাং উত্তর হবে কোনটা? এসিডেসিয়া। তারপর কি আছে? ইলাস্টিনযুক্ত কিউটিকল। ইলাস্টিনযুক্ত কিউটিকল, ইলাস্টিনযুক্ত কিউটিকল অবশ্যই এটা নেমাটোডা। সেটা নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। নেমাটোডা পর্বের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বৈশিষ্ট্যপূর্ণ ঠোঁট দেখা যায়, বৈশিষ্ট্যপূর্ণ ঠোঁট দেখা যায়। এদের পৌষ্টিক নালী, শাখাবিহীন এবং মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত। বিস্তৃত। ধরো এটা একটা ভাইয়া, এটা একটা অ্যানিলিড। অ্যানিলিড বা অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিড। তো এখানে এর একটা পৌষ্টিকতন্ত্র, হ্যাঁ পৌষ্টিকতন্ত্র দেখো মুখ থেকে একদম পাই পর্যন্ত বিস্তৃত। এই মুখ থেকে যখন পাই পর্যন্ত বিস্তৃত, এটাকে একটা দেখা যাচ্ছে টিউবের মতো, এটাকে দেখা যাচ্ছে আর একটা টিউবের মতো। বলছিলাম এটা কোনো শাখা বিহীন হবে, এবং মনে হচ্ছে যে বাইরে এটা একটা টিউব, এটা একটা টিউব, এই জন্য একে বলা হয় টিউব উইদিন টিউব, বিস্তৃত। তাই একে টিউব উইদিন টিউব বলে। এরপরে সিরোসিলোমের। সিরোসিলোমেট কি আমি ভাই এটা পরে আলোচনা করবো, পরে এমসিকিউ স্লাইড আছে ওইখানে আলোচনা করবো। সিরোসিলোমেট, এটা সিরোসিলোমেট, হ্যাঁ ঠিক আছে ভাই। তো কি হলো? এটা নেমাটোডা হলো। পরের এমসিকিউ আমরা দেখতে পাই, নিচের কোন প্রাণীতে প্লাকয়েড আইস থাকে? আইস। ভাই আইস, আমাদের বই আইস 3 প্রকার আলোচনা করা আছে। প্রথম আইস হলো প্লাকয়েড আইস। প্লাকয়েড আইস পাওয়া যায় কনভেক্টিসে। উদাহরণ ভাইয়া, উদাহরণ হলো হাঙর, ইংলিশ নাম স্কোলিডন, ঠিক আছে। তারপর আছে সাইক্লয়েড। সাইক্লয়েড পাওয়া যায় একটিনোপ্টেরিজি। একটিনোপ্টেরিজি উদাহরণ, আমরা যা সাধারণ মাছ দেখি এগুলো এসে সবগুলো একটিনোপ্টেরিজি, ইলিশ বা রুই, ঠিক আছে ভাই। তারপর 3 নম্বর এক ধরনের আইস দেখা যায়, এদেরকে বলা হয় গ্যানয়েড। আসলে গ্যানয়েডের রঙিন আইস, এদের পাওয়া যায় সার্কোপ্টেরিজি। উদাহরণ লেটিমারিয়া। লেটিমারিয়া, তো ওখানে কি বলছে ভাইয়া? কোন প্রাণীতে প্লাকয়েড আইস পাওয়া যায়? প্লাকয়েড আইস অবশ্যই কনভেক্টিসে পাওয়া যাবে, এবং কনভেক্টিসের একটা উদাহরণ হলো হাঙর। হাঙরের ইংলিশ নাম বা বৈজ্ঞানিক নাম স্কলিডন। তো এখানে কি আছে? স্কলিডন, অবশ্যই এটাই উত্তর হবে। পরের কোশ্চেনে আমরা পাই, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? আমাদের বইয়ে রক্ত সংবহনতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, মুক্ত রক্ত সংবহনতন্ত্র। মুক্ত রক্ত সংবহনতন্ত্র পাওয়া যাবে আর্থ্রোপোডাদের বা পোকামাকড় গুলাতে। আর্থ্রোপোডা, তারপর বদ্ধ,
বদ্ধ সম্বহনতন্ত্র পড়ার দরকার নেই, দুইটা বললে ওটা এমনি মানে মনে থাকবে, ওতে পড়ার চাপ নাই, এক্সট্রা করে ওটা পড়ার কোনো প্রয়োজন নেই। তারপর থাকলো অর্ধমুক্ত একটা। অর্ধমুক্ত পাওয়া যায় মহাস্কাতে, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এখানে কি আছে, অর্ধমুক্ত। অর্ধমুক্ত সম্বন্ধ কি আছে ভাই, এই তো উত্তর, ঠিক আছে। তারপর কোন পর্বের প্রাণীতে র্যাবিডিফর্ম লার্ভা দশা দেখা যায়? র্যাবিডিফর্ম লার্ভা দশা দেখা যায় ভাইয়া, অবশ্যই এটা নেমাটোডা হবে, সরি, র্যাবিডিফর্ম লার্ভা দশা নেমাটোডা, এটা ভাই মনে রাখবে একটু কষ্ট করে। ল্যাটিমারিয়া, আমি একটু আগে বলছিলাম ভাইয়া, যে বলছিলাম কি ল্যাটিমারিয়া কোন সাবক্লাসে ছিল, ল্যাটিমারিয়া ছিল সার্কোপটেরিজিতে। সার্কোপটেরিজের আইস কোন ধারা, গ্যানয়েড। আমি এটা বলছিলাম যে গ্যানয়েডের রঙিন আইস। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে কোন ধরনের রেচনাঙ্গ দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে ভাই দেখা যায় মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। নেফ্রন দেখা যায় কর্ডেটের মধ্যে, কর্ডেট। শিখাকোষ দেখা যায় প্লাটি হেলমেন্থিসে। তুমি যদি ক্লাসটা প্রথমবার করে থাকো তাহলে কি করবা, তুমি একটা খাতা আর একটা কলম নিয়ে ভাবে বসবা, বসার পর আমি যেগুলা লিখতেছি তুমি অবশ্যই তোমার মানে নোট খাতায় এগুলো নোট ডাউন করবা। আর যদি তুমি ক্লাসটি মানে আগে করে থাকো বা এই চ্যাপ্টার তো আমার আগে করা হয়, তাহলে তুমি শুধু পিডিএফটা ভাই দেখে নিও, পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তুমি ওখান থেকে দেখে নিবা। আর নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া ভাই থাকে অ্যানেলিডা, হ্যাঁ অ্যানেলিডা। আচ্ছা ভাই অ্যানেলিডা কি জানো? অ্যানেলিডা যোগ তারপর সহস্রবদী, এই প্রাণীগুলো আছে অ্যানেলিডার মধ্যে। আর অ্যানেলিডা এর প্রতিটা প্রাণী অনেকগুলো খণ্ড দ্বারা গঠিত। এই ধরো একটা অ্যানেলিডা, এই যে অনেকগুলো খণ্ড দ্বারা গঠিত। আর এই নেফ্রিডিয়া যেটা অর্গান আছে, ঠিক আছে ভাইয়া, এই নেফ্রিডিয়া অর্গান এই প্রতিটা খণ্ডের মধ্যেই থাকে। খণ্ড কি বলা হয়, সেগমেন্ট। এই জন্যই নেফ্রিডিয়াকে অ্যানেলিডার সেগমেন্টাল অর্গানও বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের বার, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? প্রধান রেতনাঙ্গ মালপিজিয়ান নালিকা, হ্যাঁ একটু আগেই আলোচনা করলাম। পেরিহিমাল তন্ত্র পাওয়া যায় একাইনোডার্মাটাতে। একাইনোডার্মাতে রক্ত সংবদ্ধ অ্যানেলিডা বা কর্ডাটাদের জীবন্তরের ট্রাকোফোর লার্ভা দশা থাকে না। তো কি হবে, প্রধান রেতনাঙ্গ মালপিজিয়ান নালিকা। তারপর অ্যানিলিডারের প্রধান রেতনাঙ্গ কি, একটু আগে আলোচনা করলাম ভাইয়া। অ্যানিলিডারের প্রধান রেতনাঙ্গ হলো নেফ্রিডিয়ান, নেফ্রিডি, নেফ্রিডিয়া, সরি নেফ্রিডিয়া। এটাও বলছি কিন্তু আমি আগের ক্লাসে, মানে এটাও বললাম কিন্তু আমি একটু আগেই, যে নেফ্রিডিয়াকে কি বলা হয়, নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান, কারণ অ্যানিলিডা এর প্রতিটি সেগমেন্টে নেফ্রিডিয়া থাকে। কোন পর্বের প্রাণীর দেহে অস্টিয়া নামক ছিদ্র পাওয়া যায়? অস্টিয়া, অস্টিয়া ফেলে ভাইয়া পাওয়া যায় পরিফেরাতে, ঠিক আছে। পরিফেরা পর্বের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এদের দেহপ্রাচীর ও অস্থিও পাওয়া যায়। এদের দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে, যেহেতু ওর পুরা দেহই অস্টিয়া নামক ছিদ্র থাকে, পুরো দেহি যেহেতু থাকে, এই জন্য কিন্তু সিদ্রাল পানিও বলা হয়, একে সিদ্রাল পানিও বলা হয়। প্রাণী স্পঞ্জে কিন্তু অনেক ছিদ্র থাকে, এই জন্য কি স্পঞ্জ বলা হয়, সিদ্রাল পানি বা স্পঞ্জ বলে। এই সবগুলা ছিদ্র একটি গহ্বরে মিলিত হয়। ধরলাম এটি একটি স্পঞ্জ, এর এর শরীরে যতগুলো ছিদ্র আছে, মিনিট সরি, ধরলাম যেগুলো ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানি, খাদ্য বা শুক্রাণু এই গহ্বরের মধ্যে আসবে, ঠিক আছে। একে বলা হয় স্পন্দসিল, একে বলা হয় স্পন্দসিল। সিল মানে গর্ত, যেহেতু একটা স্পঞ্জের মধ্যে গর্ত, এই জন্য একে বলা হয় স্পন্দশীল।
আর আসার পর কি হবে, আসার পর ভাইয়া এই যে একটা বড় ঢাকনা দেখতেছো, এই ঢাকনা দিয়ে সবগুলো বেরিয়ে যাবে। কাজ হওয়া শেষ হওয়ার পর আর কি। একে বলে অস্কুলাম। অস্কুলাম, হ্যাঁ ঠিক আছে। তো কি হলো, দেহপ্রাচীর অস্ট্রিয়ান অংশ ছিদ্রযুক্ত থাকে কোথায়? অবশ্যই পরিখাতে। আর আরেকটা এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এদের এক ধরনের ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, এদের কর্নোসাইট বলে। কর্নোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। পরের কোশ্চেনে আসি। সিলোমবিহীন পর্বের প্রাণী কোনটি? সিলম 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 আসলে কি, যেসব প্রাণী ভ্রূণীয় ত্রিস্তর, ভ্রূণীয় ত্রিস্তর প্রাণীদের মিশ্রণ থেকে উদ্ভূত এক ধরনের গহ্বর যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা ঢাকা থাকে বা আবৃত থাকে, তাহলে তাকে সিলম বলে। ঠিক আছে। সিলমের উপর ভিত্তি করে প্রাণীদের তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো সিলমবিহীন, যাদের আসলে সিলম নাই। আর একটা অপ্রকৃত সিলমযুক্ত, যে সিলম আছে তবে এটা সম্পূর্ণভাবে সিলম বলা যায় না। এদের গহ্বরটা থাকে, তবে পেরিটোনিয়াম যেটা পর্দার কথা বললাম, ওই পেরিটোনিয়াম পর্দা তো থাকে না। অপ্রকৃত সিলমযুক্ত। আর 3 নম্বর হলো সিলম যুক্ত বা সিলোমেট। সিলমবিহীন বা অ্যাসিলোমেট এখানে পাওয়া যায় পরিফেরা, তারপর নিডারিয়া আর প্লাটিহেলমিনথিস। হেলমিনথিস অপ্রকৃত। অপ্রকৃত সিলমযুক্ত ভাই একটাই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো নেমাটোডা। এখানে স্টার দিলাম ভাই, অবশ্যই এটা তোমাকে মনে রাখতে হবে। অপ্রকৃত সিলমযুক্ত কোনটা? নেমাটোডা। তারপর হচ্ছে সিলমযুক্ত। সিলমযুক্ত ভাইয়া নেমাটোডার পর থেকে একদম P9 পর্যন্ত, একদম কর্ডেট পর্যন্ত, কর্ডেটা পর্যন্ত। ঠিক আছে। নেমাটোডার পরে আছে কি আছে, মলাস্কা। সম্ভবত মলাস্কা থেকে, মলাস্কা থেকে একদম কর্ডেট পর্যন্ত বা কর্ডেট কর্ডেটা। সিলমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলমবিহীন পর্ব প্রাণীদের বলছি আমি, কি বলছি, প্লাটিহেলমিনথিস। একটু আগেই পড়লাম, একটু আগে পড়লাম যে সিলমবিহীন, সিলমবিহীন এই তো প্লাটিহেলমিনথিস। ঠিক আছে। তারপর পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? একটু আগে বলাইলাম, ওটা কি সরি, কোয়ানোসাইট। কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ থাকে অবশ্যই পরিফেরাদের। অ্যাভেস। অ্যাভেস মানে কি ভাই, যখন তুমি কোনো ক্লাস বা পর্ব বা সাবফাইলাম এগুলোর বৈশিষ্ট্য পড়বা, তখন অবশ্যই ওই ক্লাস সাবফাইলাম বা ফাইলামের একটা করে প্রাণীর নাম অবশ্যই মাথায় রাখবা। যেমন অ্যাভেস, অ্যাভেস মানে পাখি। তুমি দোয়েল পাখি রাখো, কোয়েল পাখি রাখো, কোনো সমস্যা নেই। পাখির বৈশিষ্ট্য কি, পাখিদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের পালক থাকে, এদের পালক থাকে, এদের হাড় ফাঁপা, এদের হাড় ফাঁপা, তারপর এরা ডিম পারে। 3 নম্বর, এরাই প্রথম এক্টোথার্মিক। সরি, এক্টোথার্মিক না, সরি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক বলতে কি বোঝায় ভাই? এন্ডোথার্মিক বলতে বোঝায় উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী। এন্ডোথার্মিক বা উষ্ণ রক্তবিশিষ্ট। উষ্ণ রক্তবিষ্ট, উষ্ণ রক্তবিষ্ট কি কি ভাই? উষ্ণ রক্তবিষ্ট কি এটা বোঝায় যে রক্ত গরম? আসলে রক্ত গরম বোঝায় না। উষ্ণ রক্ত মানে বলতে বোঝায় যে এদের দেহের তাপমাত্রা সবসময় ফিট, একটা একটা রেঞ্জের মধ্যে সবসময় ফিক্স থাকবে, কখনো ওঠানামা করবে না। কিন্তু যারা এক্টোথার্মিক বা বলা যায়
মাছ, তারপর আরো অনেকগুলো প্রজাতি আছে। মাছ আছে, তারপর ব্যাঙ আছে। এদের শরীরের তাপমাত্রা আসলে পরিবেশের সাথে পরিবর্তন হয়। ঠিক আছে? পরিবেশে যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে এদের রক্তের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। কিন্তু মানুষ, তারপর পাখি, এদের আসলে দেখা যায় না। এরা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই যাক না কেন, এদের শরীরের তাপমাত্রা একদম ফিক্সড। একটা রেঞ্জের মধ্যে অবশ্যই ফিক্স থাকবে। তাহলে কি আছে ভাইয়া? এদের রক্ত উষ্ণ, হ্যাঁ, উষ্ণ রক্ত বিশিষ্ট অবশ্যই। একটু আগে আমরা বললাম অস্থি বায়ুপূর্ণ, হ্যাঁ এটাও পড়ছি। দেহ লোমে আবৃত। লোম কি ভাইয়া? লোম না, আমরা দেহ পালকে আবৃত করছি। অতএব এটা হবে না। তো ১ আর ৩, উত্তর ১ আর ৩। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত কোথায়? রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত হয় নেমাটোডায় আর প্লাটিহেলমিনথিসে। ১ ও ২। আর আমরা যদি মলাস্কায় যাই, মলাস্কে কি হয়? মলাস্কায় রক্ত সংবহন তন্ত্র থাকেই, এবং এর রক্তে কিছু শ্বাসরন্ধ্র থাকে। এদের রক্তে শ্বাসরন্ধ্র থাকে হলো হিমোসায়ানিন প্লাস অ্যামিবোসাইট। শ্বাসরন্ধ্র অনেক প্রকার আছে, যেমন হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন। ঠিক আছে? কিন্তু এর মধ্যে থাকে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট। ভাই মনে রাখবো কিভাবে? দেখো, মলাস্কায় দন্তেস আছে। ঠিক আছে? হিমোসায়ানিনেও দন্তেস আছে, অ্যামিবোসাইটেও দন্তেস আছে। আশা করি আর কখনো ভুল হবে না। পরের প্রশ্ন কি আছে ভাই? পরের প্রশ্ন আছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ। রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা, কক্সল গ্রন্থি, সরি, মালপিজিয়ান নালিকা, কক্সল গ্রন্থি, নেফ্রোসাইট। অবশ্যই মালপিজিয়ান নালিকা, তারপর কক্সল গ্রন্থি। নেফ্রোসাইট হবে না ভাই। নেফ্রোসাইট আমি কি পড়ছিলাম? নেফ্রোসাইট পড়াইছিলাম আমি অ্যানিলিডাসের এটা একটা সেগমেন্টাল অর্গান। ঠিক আছে? আরো আছে মনে হয় সবুজ গ্রন্থি এখানে। তো কি মালপিজিয়ান নালিকা, কক্সল গ্রন্থি উত্তর হবে। ও, রেড ইউজ করি। ঠিক আছে ভাই। রেপ্টিলিয়া, রেপ্টিলিয়া বলতে আসলে ভাই সরীসৃপদের বোঝায়। ঠিক আছে? সরীসৃপ, সরীসৃপদের বৈশিষ্ট্য কি? সরীসৃপদের বৈশিষ্ট্য, এরা বুকে ভর দিয়ে চলে। সম্মুখ পদে 5টি নখরযুক্ত আঙ্গুল। আঙ্গুল এবং পশ্চাৎ পদেও 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে। তারপর এদের, এরা একটোথার্মিক। একটোথার্মিক মানে আমি কি পড়াইলাম? একটোথার্মিক মানে পড়াইছি এদের শরীরের তাপমাত্রা পরিবেশের সঙ্গে চেঞ্জ হয়। এরা একটোথার্মিক। একটোথার্মিক না বলে ভাই শীতল রক্তের প্রাণী বলতে পারে। একটু সরি, থার্মিক বা শীতল রক্তের প্রাণী। শীতল রক্ত কিন্তু বলতে বোঝায় না ভাইয়া যে রক্ত ঠান্ডা। রক্ত কিন্তু ঠান্ডা বোঝায় না। ঠিক আছে? রক্ত বোঝায় যে পরিবেশের সঙ্গে তাপমাত্রা চেঞ্জ হয়। এটা শীতল রক্তের প্রাণী। আরেকটা, এদের হৃৎপিণ্ড যেটা আছে, ওটা অসম্পূর্ণ তাপপ্রবাহ বিশিষ্ট। সম্পূর্ণ তাপপ্রবাহ বিশিষ্ট। তো দেখি রেপ্টিলিয়া। রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য হৃৎপিণ্ড অসম্পূর্ণ তাপপ্রবাহ বিশিষ্ট। অবশ্যই একটু আগেই বললাম। দেহত্বক প্লেট বা এপিডার্মাল লাইজার আবৃত, হ্যাঁ এটাও ঠিক আছে। সম্মুখ পদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি নখরবিহীন আঙুল থাকে। ভুল এখানে 2টা জায়গায় ভাই। সম্মুখ পদে 4টি না 5টি, আর পশ্চাৎ পদেও 5টি ঠিক আছে, তবে নখর যুক্ত ভাইয়া। এখানে নখর বিহিল দেওয়া আছে। তো কি হবে? 2 আর 3, 2 আর 3 কই? হ্যাঁ। তারপর নিচে বিভক্তি পড়ে এবং বিশ্রাম প্রশ্নের উত্তর দাও। প্রাণী জগতে কতগুলো প্রাণী রয়েছে তাদের গলবিলীয় ফুলকার অন্ত্র থাকে না? আমি বলছিলাম কর্ডেটদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। আর যাদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না, গলবিলীয় যেহেতু ফুলকারন্ধ্র থাকে না, তাহলে অবশ্যই এটা হবে নন কর্ডেট। নন কর্ডেটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি বলছিলাম যে কর্ডেটদের স্নায়ুরজ্জ কি? স্নায়ুরজ্জু ফাঁপা। আর এদের স্নায়ুরজ্জু নিরেট। স্নায়ুরজ্জু নিরেট, গ্রন্থিযুক্ত। নিরেট ও
গ্রন্থিযুক্ত, ত্বক থেকে চোখের উদ্ভব হয়, ত্বক থেকে হয় চোখের উদ্ভব। যেহেতু ননকটের অবশ্যই এটা নটকট থাকবে না। নটকট থাকে না, তো এখানে কি আছে? ননকটের বৈশিষ্ট্যতা হিসেবে এখানে কি আছে? স্নায়ুধীর, সেটা হবে স্নায়ুধীর। পরে প্রশ্ন আছে পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? পেরিহিমাল তন্ত্র ভাইয়া দেখা যায় ইকাইনোডার্মাটাতে। ঠিক আছে, এটা রক্ত সংবহন যন্ত্র থাকে না, এর পরিবর্তে পেরিহিমাল তন্ত্র বা হিমাল তন্ত্র থাকে। ইকাইনোডার্মাটা প্রথমেই বলতে আমরা বুঝবো যে তারা মাছ। ইকাইনোডার্মাটা যখনই আমরা নাম শুনবো 1 2 3 4 5, ইকাইনোডার্মাটা আমরা যখনই নাম শুনবো তখনই আমাদের মাথায় আসবে ভাইয়া তারা মাছ। তার মাথার বৈশিষ্ট্য কি দেখো, এরা পঞ্চরিপুটি সমূহ 1 2 3 4 5, মানে এরা এদেরকে 5টি সমান ভাগে ভাগ করা যায়, এরা পঞ্চরিপুটি সমূহ। এদের দীর্ঘতম কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত। এদের বহিঃকঙ্কালের নাম পেডিসিলারি। এদের একটু আগে বললাম হিমাল তন্ত্র বা পেরিহিমাল তন্ত্র থাকে, হিমাল বা পেরিহিমাল তন্ত্র থাকে সংবহনের জন্য। হিমাল বা পেরিহিমাল তন্ত্র থাকে। এদের চলাচলের জন্য টিউব ফিড বা নালিকাপথ থাকে। টিউব ফিড বা নালিকাপথ থাকে। থাকে, হ্যাঁ, এদের যেহেতু কাঁটাযুক্ত, এদের জন্য এদেরকে কাঁটা যুক্ত প্রাণীও বলে। আর এরা ভাই সবাই সামুদ্রিক, এদের এই পর্বের প্রাণীদের যারা আছে সবাই সামুদ্রিক, এরা সামুদ্রিক। সামুদ্রিক তো পাইলাম। পেরিহিমাল তন্ত্রের কোন পর্বের বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। তারপর সৈকত পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় একটি আইস ও পাখনাযুক্ত মাছ, আইস ও পাখনাযুক্ত এবং অন্যটি খোলস যুক্ত ও অখণ্ডিত প্রাণী পেল। ঠিক আছে, আইস ও পাখনাযুক্ত, আইস ও পাখনাযুক্ত। আমরা যেহেতু আইস এসে অবশ্যই মাছ। এখন মাছ আমরা জানি আমাদের এখানে মাছের তিনটা পর্ব, মানে সরি, মাছের তিনটা সাবক্লাস আছে। একটি হলো কনভেক্সেস, একটি ক্লিনোপ্টেরিডি, আর একটি হলো সার্কোপ্টেরিডি। একটু আগেই বললাম কনভেক্সেসে পাওয়া যায় প্লাকোয়েডাইস, এক্টিনোপ্টেরিডিতে পাওয়া যায় সাইক্লোয়েডাইস, আর সার্কোপ্টেরিডিতে পাওয়া যায় গ্যানোয়েডাইস। কনভেক্সেস বলতে আমরা একটু আগেই বোঝাইলাম যে এখানে হাঙর, হাঙর জাতীয় মাছ। আর আমরা যেসব মাছ দেখি এই মাছের প্রায় 96% ভাই এখানে থাকে, একটিনোপ্টেরিডিতেই থাকে। মানে আমরা যেসব মাছ খাই রুই কাতলা ইলিশ সবগুলোই ভাইয়া একটিনোপ্টেরিডির মধ্যে। আর সার্কোপ্টেরিডি থেকে গ্যানোয়েডাইস, উদাহরণ দিয়েছিলাম লেটিমারিয়া। উদাহরণ দেখেন অনেক ইম্পর্টেন্ট। একটিনোপ্টেরিডির মধ্যেই এই তিনটা ক্লাসের মধ্যেই বা সাব ক্লাসের মধ্যেই এই তিনটা এই তিনটার মধ্যে কেবলমাত্র ভাইয়া পাখনাযুক্ত, পাখনা রশ্মিযুক্ত একটিনোপ্টেরিডিতে, পাখনা রশ্মিযুক্ত কোথায় পাই? একটিনোপ্টেরিডিতে। আমরা যেসব মাছ খাই দেখবে সবগুলোর মানে
পাখনাতেই রশ্মি থাকে, লম্বা 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 রশ্মি থাকে। তো এটা কি হবে? একটিনোক্রেজি। একটিনোক্রেজি যেখানে কি বলছে, উদ্দীপকের প্রথম প্রাণীটির ক্ষেত্রে কোনটি সঠিক? উদ্দীপকের প্রথম প্রাণীটি মানে বলছে আমরা একটিনোক্রেজির যুক্ত মাছ, প্রজনন রজনাঙ্গ, সরি, কোনটি সঠিক? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? অবশ্যই না। হৃৎপিণ্ড ভাইয়া এখানে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট মাছের। সমুষ্ণ শোণিত প্রাণী, আমি বলছি না এরা সমুষ্ণ শোণিত বা উষ্ণ রক্ত না, এরা হলো এক্টোথার্মিক। ডায়াফ্রাম বিদ্যমান? অবশ্যই না। ডায়াফ্রাম থেকে কেবল ভাই ম্যামেলিয়াতে। প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা? অবশ্যই মাছের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা। তারপর আছে উদ্দীপকের শেষোক্ত প্রাণী। শেষোক্ত প্রাণীতে বলছে ভাইয়া শক্ত খোলসযুক্ত। আমরা জানি শক্ত খোলস কোথায় থাকে? শক্ত খোলস থাকে শামুক আর ঝিনুকে, এবং অখণ্ডায়িত। এটা হলো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। মলাস্কা পর্বের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা খোলসযুক্ত, যা অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট দ্বারা বা চুন। এরা খোলসযুক্ত, এরা নরম, অখণ্ডায়িত, নরম অখণ্ডায়িত। 3 নম্বর, এখানে অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়, রক্ত সংবহন দেখা যায়। আপাতত এগুলো জানলেই হবে। উদ্দীপকের শেষোক্ত প্রাণী কোন পর্বের বৈশিষ্ট্য? অবশ্যই এটা মলাস্কা। ওগুলো কি ছিল? মলাস্কা। তারপর একটু আগে এটা পড়াইলাম ভাইয়া, এটা কি ছিল? এটা ছিল তারা মাছ। উদ্দীপকের প্রাণীটি কোন পর্বের বৈশিষ্ট্য? অবশ্যই ইকাইনোডার্মাটা। প্রাণীটি ছিল ইকাইনোডার্মাটার। নিচের কোন প্রাণীটি অ্যাসিলোমেট? সিলোম ভাই পড়াইছি। সিলোম ছিল ফিতা কৃমি। এখানে দেখো ভাই, কৃমি শামুক তো না, শামুক হলো মলাস্কাতে। কেঁচো হলো অ্যানেলিডা। গোল কৃমি আছে আর ফিতা কৃমি আছে। গোল কৃমি, ভাইয়া নেমাটোডাই। গোল যেটা আছে ওটা নেমাটোডা। আর প্লাটি হেলমেন্থিস, প্লাটি হেলমেন্থিস মানে প্লেট কিছু বোঝায়, বুঝছো? প্লাটি হেলমেন্থিস নাম শুনলে প্লেট প্লেট মনে হচ্ছে না? প্লেট প্লেট কি হয়? প্লেট হয় চ্যাপ্টা। অতএব এখানে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। প্লেট এখানে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। পরের কোশ্চেনে আসি। এক্টোথার্মিক প্রাণী কোনটি? একটু আগে পড়াইলাম ভাই এক্টোথার্মিক প্রাণী কি। এক্টোথার্মিক প্রাণী ব্যাং। গিনিপিগ হলো ভাইয়া ম্যামেলিয়া অবশ্যই হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার হলো ম্যামেলিয়া সবচেয়ে উন্নত হলো ম্যামেলিয়া। অতএব ম্যামেলিয়া কখনোই হবে না। দোয়েল, এটাও পড়াইছি, যেসব আমরা পাখি পড়ছিলাম, পাখিদের মধ্যে প্রথম এক্টোথার্মিক প্রাণী হলো, সরি, প্রথম এক্টোথার্মিক পর্বই হলো কি? পাখি। পাখি অবশ্যই এটা দোয়েলও হবে। দোয়েলও তো পাখি নাকি? তো কোনটা হবে ভাইয়া? হবে সোনা ব্যাংক, কারণ সোনা ব্যাংক ছিল এমফিবিয়া বা উভচর সবগুলোই হবে এক্টোথার্মিক রক্তবিষ্ট প্রাণী বলবে। এক্টোথার্মিক রক্তবিষ্ট প্রাণী অবশ্যই হলো কুমির। এটা পাখি, অবশ্যই হবে না। প্লাটিপাস এবং ডলফিন এগুলো সবগুলোই হলো কি? এগুলো সবগুলোই হলো ম্যামেলিয়া। ও, নিচের কোনটি ভূমি ও দ্বিস্তরী প্রাণী? ভূমি ও দ্বিস্তরী, ত্রিস্তরী। হ্যাঁ, ভূমি ও দ্বিস্তর কি হয়? যেসব প্রাণীদের ভ্রূণীয় বিকাশের সময় গ্যাস্ট্রুলা পর্যায়ে, গ্যাস্ট্রুলা পর্যায়ে এখানে থেকে 2টি স্তর। আর যেটা কি স্তর আছে ভ্রূণীয় বিকাশের সময়, ওখানে গ্যাস্ট্রুলা পর্যায়ে থাকে 3টি স্তর। ঠিক আছে ভাইয়া? দ্বিস্তরী তোমাদের 2টা উদাহরণ আছে দ্বিস্তরী প্রাণীদের। একটা হলো নিডারিয়া, আর একটা ভাই আছে রোটিফেরা, ওটা তোমাদের লাগবে না। ঠিক আছে? তোমাদের সবসময় নিডারিয়াটা মনে রাখলেই হবে। নিডারিয়া কোনটা? নিডারিয়া হলো ভাইয়া হাইডার পর্ব। ঠিক আছে? উদাহরণ হাইড্রা, জেলিফিশ।
বাকি নিডারিয়া থেকে যত আমরা মানে উপরের দিকে যাবো কর্ডাটাতে সবগুলো এভাবে হবে ভ্রমণীয় ত্রিস্তরী প্রাণী। তো ভ্রমণীয় দ্বিস্তরী প্রাণী কোনটা? নিডারিয়া পর্বের এখানে উদাহরণ আছে হাইড্রা। শিখাকোষ কোন পর্বের প্রাণী? শিখাকোষ বা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। সরি, শিখাকোষ কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? শিখাকোষ অবশ্যই প্লাটিহেলমিনথেস এর প্রাণীদের বৈশিষ্ট্য। শিখাকোষ কি ভাই? শিখাকোষ আসলে এদের একটা রেকন অঙ্গ যা অনেকটা আগুনের শিখার মতো, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় শিখাকোষ। এটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের মতো দেখা যায়। এটা অবশ্যই মনে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? হ্যাঁ, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম হয় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা আমি বলছিলাম কোনটা? আর্থ্রোপোডা আমি বলছিলাম যে যেটা পোকামাকড়ের ভাইয়া পর্ব, ঠিক আছে? এখানে আছে ওই চিংড়ি আছে, তারপর তোমার কাঁকড়া আছে, বর্ষা আছে, মাছি আছে। তারপর দ্বিতীয় বৃহত্তম ভাবে পাওয়া যায় মলাস্কাতে। সবচেয়ে বেশি প্রাণী আছে আর্থ্রোপোডাতে, তারপর আছে মলাস্কাতে। তুমি আবার এইখানে বৃহত্তম দেখেই আবার তুমি আর্থ্রোপোডা দাঁড়িয়ে না, তোমার মানে বুঝতে হবে এখানে দ্বিতীয় বলছে কিনা। যদি থাকে দ্বিতীয় তাহলে অবশ্যই হবে মলাস্কা। তারপর নিম্নের কোনটি ডিম্ব জলজ প্রাণী? ডিম্ব জলজ প্রাণী অবশ্যই হাঙর। হাঙর ডিম্ব জলজ প্রাণী, মানে এরা ডিম পারে, তবে এদের ডিম প্রস্ফুরণ হয় এদের জলয়ের মধ্যে। ভলভক্স এ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? প্রতিসাম্যতা আমাদের দেহে, মানে আমাদের বইয়ে প্রতিসাম্যতা কিছু আলোচনা করা আছে। প্রতিসাম্যতা, যদি কোনো প্রাণীকে এমন ভাবে কাটা যায় যে একটি গোলককে যেমন যে কোনো অক্ষ বরাবর কাটলে সমান দুই ভাগে ভাগ করা যায়, ওভাবে যদি কোনো প্রাণীকে সমান দুই ভাগে ভাগ করা যায় তখন তাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ হলো বলবক্স। তারপর আছে আমাদের ওরীয় প্রতিসাম্যতা। ওরীয় প্রতিসাম্যতা কি? ওরীয় প্রতিসাম্যতা হাইড্রা দিলে কোর্সিকা আছে। দেখো হাইড্রাকে লম্ব অক্ষ বরাবর, ওরীয় মানে অনেক, একাধিকবার সমান খণ্ডে ভাগ করা যায়, অতএব ওরীয় প্রতিসাম্যতা হবে হাইড্রা জেলিফিশ। তারপর দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা। দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা কি? কোনো প্রাণীকে যদি, এটা একটা প্রাণীটাকে আমি সমানভাবে কাটলাম, কাটার পর ডানে এবং বামে যদি আমি সমান খণ্ড পাই তাহলে তাকে দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা বলে। যেমন এটা ধরো একটা প্রজাপতিকে যদি আমি মাঝ বরাবর কাটি, দেখো ডানেও একটা সমান খণ্ড পাবো, বামেও আর একটা সমান খণ্ড পাবো, ঠিক আছে? অতএব এটা হবে দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা। দ্বিপার্শ্ব মানে দুই পাশে। দ্বিপার্শ্ব প্রতিসাম্যতার মধ্যে থাকে কোঅর্ডিনেট, আবার থাকে প্রজাপতি। এখানে বলছে ভলবক্স, আমি একটু আগে পড়াইলাম। ভলবক্স কি হবে? ভলবক্স গোলীয় প্রতিসাম্যতা হবে। ভলবক্স আসলে কি? ভলবক্স আসলে একটা শৈবাল, যাই রকম, যেহেতু এটা বল, একে এই বক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, এই পাশেও সমান দুই ভাগে ভাগ করা যায়, এই পাশে সমান দুই ভাগে ভাগ করা যায়। অতএব ভলবক্স হবে কি? ভলবক্স হবে গোলীয় প্রতিসাম্য। মেন্টল কোন প্রক্রিয়া সাহায্য করে? মেন্টল আমরা মলস্কা পর্বের প্রাণীদের উপরে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় মেন্টল, ঠিক আছে? এই মেন্টল সাহায্য করে শ্বসন, মনে রাখবা মেন্টল সাহায্য করে শ্বসনে। কোন প্রাণীকে কোঅর্ডিনেট কিন্তু মেরুদণ্ডী নয়? কোঅর্ডিনেট প্রাণী আর মেরুদণ্ডী প্রাণী, অনেকেই মনে করে ভাই কোঅর্ডিনেট আর মেরুদণ্ডী হয়তো দুটোই সেম, আমি এক সময় মনে করতাম, কিন্তু কোঅর্ডিনেট আর মেরুদণ্ডী কিন্তু সেম না। কোঅর্ডিনেট কি? কোঅর্ডিনেট হলো একটা পর্ব, আর মেরুদণ্ডী কি? মেরুদণ্ডী হলো একটা ক্লাস, ঠিক আছে? বা সরি, ক্লাস না, এটা হলো সুপার ক্লাস। কি হবে? কোঅর্ডিনেট কি? যেসব প্রাণীদের জীবনের কোনো এক দশায় নটকট থাকে তাকে বলা হয় কর্ডেট, ঠিক আছে? জীবনের কোনো এক দশায় নটকট থাকলে তাকে বলে কর্ডেট। কর্ডেটকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটাই আসলে কি? মেরুদণ্ডী। আর এই কোঅর্ডিনেটের মধ্যে একটা
সুপার ক্লাস হলো মেরুদণ্ডী। মেরুদণ্ডী কি? এই যে নটোকট থাকবে, এই নটোকটটা এক সময় বিকাশিত হয়ে মানে কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিণত হবে। যেসব প্রাণী নটোকট বিকাশিত হয়ে এক সময় কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিণত হয় তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এখানে কি হবে? এখানে হবে স্কোলিডিয়ন। স্কোলিডিয়ন কোনটা ভাই? স্কোলিডিয়ন আমি বলছিলাম, এটা আসলে হাঙর। হাঙর। এসিডেসি হলো ইউরোকর্ডাটা, যেটা অবশ্যই না। তারপর স্কাইফা। স্কাইফা কি? স্কাইফা হলো একটা ভাই পরিফেরা পর্বের প্রাণী। এটা হলো একটা পরিফেরা পর্বের প্রাণী। এখানে কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে? এটা পরিফেরা পর্বের প্রাণী, অবশ্যই ঠিক আছে। এরা অরীয় প্রতিসম্মত প্রদর্শন করে, অবশ্যই স্কাইফা অরীয় প্রতিসম্মত প্রদর্শন করে না, কারণ আমরা জানি পরিফেরা পর্বের প্রাণীরা আসলে অপ্রতিসম্য। মানে এদেরকে কখনোই সমান বিভাগে ভাগ করা যায় না। এদের স্পন্দনশীল নামক স্পন্দনশীল নামক গহ্বর যুক্ত। হ্যাঁ অবশ্যই, আমি একটু আগে তোমাকে স্পন্দনশীল দেখাইছি, ওদের কোনটা হবে? 1 ও 3। পরে আছে প্লাকোয়েড পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত প্রাণীতে? প্লাকোয়েড কোথায় পাওয়া যাবে? প্লাকোয়েড পাওয়া যায় কমলিকটিসে, করাইছি তোমাকে আমি একটু আগে। ইউরোকর্ডা। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে। ইউরোকর্ডাটা কি? আমরা পুরো ভারত কর্ডাটা এটা একটা ফাইলম। ফাইলমের মধ্যে কিছু সাব ফাইলম আছে, যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রা। এই ইউরোকর্ডাটার একটু আগে তোমার বৈশিষ্ট্য বাড়াইছি, এদের দেহে অঙ্কীয় দেহে ওরাল হুড থাকে। এদের অবশ্যই ওরাল হুড থাকে না, আমি ওরাল হুড পড়াইছি পড়াইনি, একটু আগে পড়াইছি। এদের দেহ টিউনিক নামক আবরণে আবৃত, অবশ্যই টিউনিক নামক আবরণে আবৃত। দেহের লার্ভা দশায় কেবল নটোকট থাকে। হ্যাঁ, এই যে কর্ডাটা, কর্ডাটা পর্ব কাদের বলে? যাদের জীবনের কোনো এক সময় নটোকট থাকে। এই যে ইউরো কর্ডাটা আছে, এদের কেবলমাত্র ভ্রূর অবস্থায় নটোকট থাকে, এদের থাকে সারা জীবন। আর এই ভার্টিব্রা, ভার্টিব্রা ভাইয়া কোনটা ছিল? ভার্টিব্রা ছিল মেরুদণ্ডী প্রাণী। মানে এতে যে নটোকটটা থাকবে, ওই নটোকটটা অশুরুকাযুক্ত মেরুদণ্ডে পরিণত হবে। তো এটাও ঠিক আছে, লার্ভা অবস্থায় কেবল লেজে নটোকট থাকে, অবশ্যই ঠিক আছে। এত কোনটা হবে? 1 আর 2। পরের প্রশ্ন আছে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী দিয়ে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খিদেতে ট্রাকিয়ে থাকে, অবশ্যই ট্রাকিয়ে থাকে, যা শ্বসনে সাহায্য করে। মালপিজিয়ান নালিকা থাকে, হ্যাঁ মালপিজিয়ান নালিকা থাকে। পানি সংবহন তন্ত্র থাকে না, অবশ্যই আর্থ্রোপোডাতে পানি সংবহন তন্ত্র থাকে না। তিনটাই হবে। আর্থ্রোপোডাদের, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? এদের পুঞ্জাক্ষী থাকে। আমাদের থেকে সরলাক্ষী, মানে আমাদের চোখ একটাই, কিন্তু ওদের পুঞ্জাক্ষী মানে কি? একটা জায়গায় অনেকগুলা চোখ থাকে, অনেকগুলা, প্রায় মনে হয় কয়েক হাজার। এক্সাক্ট নাম্বারটা আমার ঠিক মনে নেই। এদের পুঞ্জাক্ষী থাকে, এদের অ্যান্টেনা থাকে। হৃৎপিণ্ড মালপিজিয়ান নালিকা। এদের বহিঃফঙ্গাল কাইটিন যুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে ভাইয়া? পুকুরের পাড়ি দিয়ে হাঁটার সময় রফিক সাহেব তার ছেলেকে আসলে কি দেয় জিমিকে পুকুরের কিনারে একটি শামুক দেখিয়ে বললো। শামুক, শামুক মানে ভাই মলাস্কা, একটু আগে বলেছি। পুকুরের পানিতে বিদ্যমান আরো একটি খোলসযুক্ত প্রাণী বাস করে, যার দেহে মুক্তা পাওয়া যায়। উদ্দীপক অনুসারে প্রদর্শিত প্রাণীর যে পর্ব হলো, শামুক কোন পর্ব ছিল? মলাস্কা। তার উদ্দীপক প্রদর্শিত শামুক এখানে হয়। উদ্দীপক অনুসারে পর্বটির বৈশিষ্ট্য হলো দেহ নরম এবং অখণ্ডায়িত, অবশ্যই দেহ নরম এবং অখণ্ডায়িত। মলাস্কার বৈশিষ্ট্য তোমাকে পড়াইছি। মেন্টাল নামক আবরণ থাকে, হ্যাঁ মেন্টাল নামক আবরণ থাকে, যা কিসে সাহায্য করে? শ্বসনে। একটু আগে একটা কোশ্চেন ছিল যে মেন্টাল কিসে সাহায্য করে? শ্বসনে। এর ঋতুনঙ্গ শিখাকোষ, অবশ্যই ঋতুনঙ্গ শিখাকোষ না ভাই। ঋতুনঙ্গ শিখাকোষ কোথায় ছিল? ঋতুনঙ্গ শিখাকোষ ছিল প্লাটিহেলমিনথেসে মেন্টিসে। ঋতুনঙ্গ শিখাকোষ ছিল প্লাটিহেলমিনথেসে। এখানে
এক্সট্রা এক্সট্রা ইনফো, এখানে যেটা এদের পৌষ্টিক নালীতে থাকে, এদের পৌষ্টিক নালী আসলে ইউ আকৃতির। মলাস্কাদের পৌষ্টিক নালী ইউ আকৃতির। তো কি হইলো, 1 আর 2। ও আচ্ছা, এখানে তো উত্তর দেওয়া আছে। থামো, কাজে থাক, সমস্যা নেই। হিমোসিলভুক্ত পর্ব, হিমোসিল ভাইয়া থাকে। হিমোসিল মানে রক্তবর্ণ একটা গহ্বর বোঝায়, বুঝছো? যাদের রক্ত সংবন্ধ বদ্ধ না, ওদের একটা গহ্বর থাকে যাকে হিমোসিল বলে। সি মানে গর্ত, হিম মানে রক্ত। হিমোসিল যুক্ত রক্ত, হিমোসিল যুক্ত গহ্বরকে বলা হয় হিমোসিল, সরি, রক্তপূর্ণ গহ্বরকে বলে হিমোসিল ভাইয়া থাকে। অ্যানেলিডা আর আর্থ্রোপোডা তো 2 এর 3। নিচের কোন প্রাণীতে অরীয় প্রতিসম্য দেখা যায়? অরীয় প্রতিসম্য বলছিলাম আমি, কোথায় দেখা যায়? অরীয় প্রতিসম্য দেখা যায় ভাইয়া নিডারি পর্বে দুটো প্রাণীর উদাহরণ হলো একটা জেলিফিশ আর একটা হলো হাইড্রা। ঠিক আছে, ওখানে জেলিফিশ নাই, হ্যাঁ জেলিফিশ আছে, হাইড্রা থাকলে হাইড্রা হইতো। তারপরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? প্যারাপোডিয়া, রেডুলা? অবশ্যই না। প্যারাপোডিয়া বা সিটি, হ্যাঁ প্যারাপোডিয়া বা সিটি দেখা যাবে অ্যানিলিডাতে। অ্যানালিডা। আর রেডুলাকে বলা হবে রেচি জিব্বা। রেডিলা রেডুলা বা রেচি জিব্বা। তোমরা শামুক বা ঝিনুকে একটা জিব্বা দেখবা, যেটা দিয়ে ওই জিব্বাটাকে বলে রেচি জিব্বা। ইংলিশে বলে রেডুলা। রেডুলা পাওয়া যায় শামুক আর ঝিনুকে, মলাস্কা, অথবা রেডুলা পাওয়া যায় কোথায়? মলাস্কাতে। মলাস্কাতে। নটোকট কি একাইনোডার্মাটা থাকে? অবশ্যই নটোকট একাইনোডার্মাটা থাকে না। একাইনোডার্মাটা একটি নন কর্ডেট স্পঞ্জের পরিফেরা, অবশ্যই বলেছি স্পঞ্জের পরিফেরায় থাকে। সিল মানে গহ্বর, স্পঞ্জ মানে স্পঞ্জের গহ্বরকে বলে স্পঞ্জ সিল, অবশ্যই পরিফেরা একটা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, শ্রেণী সাইকোপ্রেজি এর বৈশিষ্ট্য কি? সাইকোপ্রেজি আমি বলছিলাম মাছের আমাদের কয়টা ক্লাস আছে, তার মধ্যে একটা হলো কনভেক্টিস, এক্টিনোপ্রেজি, সার্কোপ্রেজি। কনভেক্টিসে কি পাওয়া যায়? প্লাকোয়েড আইস পাওয়া যায়। তারপর এদের দেহটক, এদের অন্তঃকঙ্কাল হল কি? এদের অন্তঃকঙ্কাল হলো তরুণাস্থি নির্মিত। তারপর এক্টিনোপ্রেজিতে কি? এটা আমাদের 4/96% মাস এক্টিনোপ্রেজিতে। এদের আইস হলো সাইক্লয়েড। আর সার্কোপ্রেজিতে পাই মানে বলছিলাম আমি যে এদের মধ্যে দেখা যায় জ্ঞানয়েড আইস, এটা একটা রঙিন আইস। এদের বায়ুথলি বা বায়ু পটকা রক্তজলক সমৃদ্ধ। ঠিক আছে, তারপর এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। সার্কোপ্রেজির বৈশিষ্ট্য হলো এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। তারপর এদের আইস জ্ঞানয়েড। অর্থাৎ জ্ঞানয়েড আইস যুক্ত। এবং এদের পটকা বা বায়ুথলি রক্তজলক সমৃদ্ধ। কি আছে? অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত নয়। অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত কেবলমাত্র ছিল কনড্রেক্টিসে। কন্ড্র মানেই কন্ড্র মানে তরুণাস্থি। আসলে বায়োলজিতে কিছু টার্ম আছে, ওই টার্মগুলা যদি তোমার জানা থাকে তাহলে মনে করো বায়োলজি তোমার জন্য অনেক ইজি হয়। যেমন কন্ড্র মানে তরুণাস্থি। এখন কনভেক্টিস মানে বোঝা যাচ্ছে যে এইখানে যতগুলো মাছ থাকবে সবগুলো কি হবে? অন্তঃকঙ্কাল তরুণাস্থি। তারপর লেজ হেটারো সার্কেল। ও হ্যাঁ, এখানে ছিল লেজ ডাইফি সার্কেল, আরেকটা বৈশিষ্ট্য নেই, লেজ ডাইফি সার্কেল। লেজ ডাইফি সার্কেল বুঝলাম না। দেখো, কোনো প্রাণীর মাছের যদি লেজ এমন থাকে দুইটা ভাগের মধ্যে একটা ছোট, এই যে একটা বড়, তাহলে এটাকে বলে হেটারো সার্কেল। হেটারো মানে অসমান, সার্কেল মানে লেজ, হেটারো সার্কেল।
যদি এমন ধরে নাও দুইটা সমান, যদি দুটো সমান থাকে তাহলে ওকে বলে হোমো সার্কেল। হোমো সার্কেল, হোমো হোমো মানে সমান, সার্কেল মানে লেজ, মানে দুইটা যে লেজের খণ্ড আছে দুইটা লেজের খণ্ডই সমান। আর ডাইসি সার্কেল, ধরো এটা ডাইসি, একটা মানে পুরো একটা সিঙ্গেল লেজ, এর মধ্যে কোনো ভাগ নেই, একেবারে ডাইসি সার্কেল। সর্কোপ্টেরিজিতে এই ধরনের লেস পাওয়া যায়, মানে ডাইসি সার্কেল লেস পাওয়া যায়। তারপর হচ্ছে ত্রিপদ নামকরণ। একটু আগে আমরা পড়ছিলাম যে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ করেন হ্যাঁ ক্যারোলাস লিনিয়াস, আর ত্রিপদ নামকরণ করেন স্লিগেল। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে যুক্ত? আমি বলছিলাম নেফ্রিডিয়া অ্যানিলিডা পর্বতের রেচন তন্ত্র। তারপর কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস প্রাণীদের ফুলকার অন্ধ্র সংখ্যা কত? কন্ড্রিকথিস কন্ড্র মানে কি? কন্ড্র মানে ছিল তরুণাস্থি। কন্ড্রিকথিসের উদাহরণ ছিল কি? হাঙর। হাঙরে থাকে 5 থেকে 7 জোড়া ফুলকার অন্ধ্র। ঠিক আছে। প্রাণী প্রাণীবিদ্যার জনক কে? প্রাণীবিদ্যার জনক ভাইয়া এরিস্টটল। আর থিওফ্রাস্টাস। আর উদ্ভিদ বিজ্ঞান হলো থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। লিনিয়াস কি করে? লিনিয়াস শ্রেণীবিন্যাস আর জীবন নামকরণ। শ্রেণীবিন্যাসের দ্বিপদ নামকরণ। ডারউইন কি দেয়? ডারউইন বিবর্তনের সূত্র দেয়। সরি, এটা আমি আবার টিক দিলাম কেন, ভুলে দিচ্ছি। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাই। কোনটি সিলমবিহীন পর্ব? সিলমবিহীন পর্ব আমি তোমাদের পড়াইছি। সিলমবিহীন পর্ব অবশ্যই হবে নিডারিয়া। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হলো সিলমের। সাইনোডার্মাটাও সিলমের। এটাও সিলমের। তো সিলমবিহীন হবে নিডারিয়া। আর একটা ছিল ভাইয়া অপ্রকৃত সিলমযুক্ত বা সিরোসিলমেট, ওরা ছিল কি? হাইলম 4 বা নেমাটোডা। কোন পর্বের কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান? ফুলকা শোষণ বিদ্যমান মানে কি? জীবনচক্রে অবশ্যই এটা ব্যাঙ হবে, কারণ ব্যাঙ যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন এরা ফুলকা দিয়ে শ্বসন কার্য চালায়। কিন্তু যখন এরা আবার পরিণত হয় তখন এরা তখন এরা ফুসফুস দিয়ে চালায়। ফুসফুস হয় পরিণত পরিণত প্রাণীতে। এই যারা ফুলকা দিয়ে শ্বসন চালাইলো, এরা চালাবে হলো জলীয় মাধ্যমে, আর পরিণত অবস্থায় এরা থাকবে ডাঙায়। এই জন্য এদের বলা হয় উভচর। উচর বা এমফিবিয়া। হ্যাঁ, আমি বলছিলাম ভাই, যদি তুমি কিছু টার্মিনোলজি আমরা তোমাকে বাইরে জেনে সোজা হবে। যেমন এমফি, এমফি মানে উভো, তো এমফিবিয়া মানে উভচর। ঠিক আছে। তারপর অপ্রতিসাম্যতার উদাহরণ কি? অপ্রতিসাম্য আমি প্রতিসাম্য বলতে কি বলছি? যদি কোনো প্রাণীকে এভাবে ভাগ করা যায় যে ডানে বামে বা যে কোনো ভাবে দুইটি সমান খণ্ড পাওয়া যায়, তবে তাকে বলে প্রতিসাম্য। কিন্তু যদি কোনো প্রাণীকে কখনোই দুটি সমান খণ্ডে ভাগ করা না যায়, তখন তাকে বলবে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য প্রাণী হলো অপ্রতিসম প্রাণী হলো পরিফেরা আর মলাস্কা। মলাস্কা একটা অংশ প্রাণী হলো আপেল শামুক। আর আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হলো পিলা গ্লুবোসা। পিলা গ্লুবোসা। তাহলে অপ্রতিসম কোনটা হবে? পিলা গ্লুবোসা। ভলভক্স একটু কি বললাম ভাইয়া, এটা হলো বলিও। আর হাইড্রা কি? ওলিও। মানে একে লম্বীয় না, লম্বা অক্ষ বরাবর অনেকগুলো বরাবর ভাগ করা যায়। লম্বা অক্ষ বরাবর অনেকগুলো খণ্ডে ভাগ করা যায়। অ্যাভেস, অ্যাভেস এখানে কি? এটা তো পড়াইছি মনে হয়। অ্যাভেস হলো উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী, লোম থাকে না, পালক থাকে, আর অস্থির বায়ুপূর্ণ। অবশ্যই অস্থির বায়ুপূর্ণ। তাহলে কোনটা হয়? 1 আর 3। ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। দেখা হচ্ছে ভাই আগামী ক্লাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর ওয়ান শট এমসিকিউ ক্লাস। প্রথমেই বলি যে এই ক্লাসটি কাদের জন্য।